তো নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব বেলগাছিয়ার একটা সত্য ভৌতিক ঘটনা। যদি তোমরা আমার ভিডিও ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। তো গল্পটা আমাকে মেল করেছে দীপা বিশ্বাস বেলগাছিয়া থেকে। দীপা বিশ্বাস ম্যাডাম যেভাবে গল্পটা লিখেছে ঠিক সেইভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার নাম দীপা বিশ্বাস, আমার বাড়ি বেলগাছিয়া। ঘটনাটা আমার সাথে তখন ঘটে যখন আমি সবে সবে মাধ্যমিক দেব, 2013 সাল। আমার ফ্যামিলিতে প্রথমে বলে দিই, আমরা তিনজন থাকি, আমি, আমার মা আর বাবা। ছোটোবেলা থেকে খুব আদুরে মানুষ আমি। তো 2013 সালে আমাদের জীবনে একটা অনেক বড় ঝড় চলে আসে। দিনটা ছিল বুধবার, বাবা অফিসে বেরিয়ে গেছেন, মা অনেক সকালবেলা প্রত্যেক দিনের মতো ওঠে, আমি আমার মতো ঘুমাচ্ছি। হঠাৎ করে রান্নাঘর থেকে একটা চেয়ার পড়ে যাওয়ার আওয়াজ পাই। আমি দৌড়ে গিয়ে দেখি আমার মা রান্নাঘরে একটা রড ছিল রান্নাঘরের ওপরে, ওইটার মধ্যে গলায় দড়ি দিয়েছে। কিন্তু বিশ্বাস করো, আমাদের পরিবারে না কোনো অশান্তি ছিল, না কোনো প্রবলেম ছিল, আর ফাইন্যান্সিয়াল প্রবলেম একদমই ছিল না, কারণ আমার বাবা সরকারি চাকরি করেন। তো মা হঠাৎ করে সুইসাইডটা কেন করলো সেই প্রশ্ন তো একটা রয়েই গেল। সেকেন্ড, মাকে ওরম ঝুলতে দেখে আমার জীবন একদম বেরিয়ে এসেছিলো। আমি প্রচণ্ড জোরে চিৎকার করি। আমার আশেপাশে বাড়ির যে লোকজন আছেন তারা সবাই বেরিয়ে আসে। মাকে নামানো হয় ওখান থেকে, বাবাকে ফোন করা হয়। বাবা তো প্রচণ্ড কান্নাকাটি করছে এসে, আমিও একদম কান্নায় ভেঙে পড়ি। 2013 মার্চ মাস ছিল ওটা। আমার জীবনের সবথেকে বাজে দিন কাটে। কোনো রকম মায়ের কাজ সম্পূর্ণ হয়, মাকে দেহটাকে জ্বালানো হয়, তারপরে কাজ সম্পূর্ণ করে সব কিছু মোটামুটি নর্মাল। বাবা অফিসে যায়, দিন মঙ্গলবার। বাবা মঙ্গলবার থেকে অফিস জয়েন করেছিল আমার মনে আছে। বাবা অফিস যাওয়ার পরে আমি বাড়িতে পুরো একা, যেহেতু সেই টাইমে মাধ্যমিক এক্সামটা হয়ে যায় আমার, সেহেতু আমি পুরো একা, কোনো পড়াশোনা নেই, স্কুল টুল কিচ্ছু নেই, আমি ঘরের মধ্যে একাই রয়েছি। আমার প্রচণ্ড মন খারাপ হয়েছিল এবং আমি আমার মায়ের ছবির দিকে তাকিয়ে কাঁদছিলাম। আমার না ঠিক ফিল হচ্ছিল আমার পেছন দিয়ে কেউ হাঁটছে, একবার রান্নাঘরে যাচ্ছে, একবার ঠাকুর ঘরের দিকে যাচ্ছে। আর আমি প্রায় একটা গন্ধ আমার নাকে ভেসে আসছিল, আমার মায়ের গন্ধ। আমার সারা শরীর সেই টাইমে কাটা দিচ্ছিল। পুরো ঘরের যে অবস্থানটা না, আমাদের ঘরটা বেশি বড় ছিল না, একতলা বাড়ি ছিল আমাদের, ওপরে একটা রুম ছিল আর আমি নিচতলায় বসেছিলাম টিভির ঘরে। ঘরটা না হঠাৎ করে কেমন যেন একটা ঠান্ডা হয়ে গেল। আর মার্চ মাসে তো মোটামুটি গরমই থাকে। আমার সারা শরীরে কাটা দিচ্ছে আর গাটা কেমন ভারী হয়ে যাচ্ছে। আর 5 মিনিট অন্তর অন্তর আমার নাকে না একটা গন্ধ ভেসে আসছে। সেই গন্ধটা আমি পুরো বুঝতে পারছি, আমার মায়ের গা দিয়ে যেমন একটা ভালো গন্ধ ছাড়তো, সেরকম একটা গন্ধ পুরো নাকের মধ্যে ভেসে আসছে। আমি পেছন ঘুরে তাকাতে পারছি না। আমার ফিল হচ্ছে পেছনে মনে হয় আমার মা দাঁড়িয়ে আছে। তো আমি টিভির দিকে এক নজরে তাকিয়ে রয়েছি। টিভির যে কাচ, ওটার মধ্যে একটা রিফ্লেক্ট হচ্ছে। আমি দেখতে পাচ্ছি একটা লাল সাদা পেরে শাড়ি পরে কেউ একটা আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে। আর আমার মা যখন সুইসাইড করেছিলেন ঠিক সেম শাড়ি পরেছিল। আমার সারা গা সেই টাইমে ভারী হয়ে গেছে, আমার চোখ মুখ একদম ছোট হয়ে যাচ্ছে, আমি ঘামছি বসে বসে, ঠান্ডা একটা হাওয়া আমার পেছন দিয়ে বয়ে যাচ্ছে। আমি না হঠাৎ করে খুব সাহস জুটিয়ে পেছনে ঘুরি, কেউ নেই। আমি দৌড়ে বাইরে যাই। আমার পাশের বাড়ির এক বোন, যার সাথে আমি খেলা করতাম, ওর বয়স অনেকই ছোট ছিল তখন, 3 কি 4 বছর, আমি ওদের বাড়িতে যাই। ওর মা মানে আমার কাকিমা, আমি কাকিমা বলেই ডাকতাম, পাশের বাড়ি আমার। তো ওনাকে আমি সব খুলে বলি যে আমার সাথে কি ঘটলো আজকে। উনি বলল, দেখ বাবু, তোর মা তো সবে সবে মারা গেছে, আর তুই তো তোর মায়ের জীবন ছিলি, জানি না তোর মা এরম কেন করলো,
কিন্তু একটু সাবধানে সাবধানে থাক। তোর মা মারা গেছেন, উনি ওখানে একা রয়েছেন, উনি অবশ্যই চাইবে তোকেও নিয়ে যেতে, তো একটু সাবধানে থাক। ওনার কথা শুনে মনের মধ্যে একটা ভয় জন্মে গেল। কোনো রকম বিকেলবেলাটা ওনার বাড়িতে কাটিয়ে দিলাম। বিকেল ঠিক 5টা 5:30 বাজে, তখন আমি কাকিমার বাড়ি থেকে বাড়ির দিকে গেলাম সন্ধ্যা দেবো বলে। আমি আমার ঘরে তালা দিয়ে রেখেছিলাম, তো তালাটা খোলার সঙ্গে সঙ্গে দরজাটা যেই আমি খুললাম না, আমার মনে হলো আমার দরজার সামনে প্রায় 2 পা দূরে কেউ একটা দাঁড়িয়ে ছিল। দরজা খোলার সঙ্গে সঙ্গে রান্নাঘরের দিকে খুব জোরে একটা দৌড়ালো। কিন্তু সেই টাইমে আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল। তো আমি সন্ধ্যা দেবো বলে নিজের ড্রেসটাকে চেঞ্জ করে গা হাত পাটা ধুয়ে আমি ভালো একটা ড্রেস পরে সন্ধ্যা দেবো, ঠাকুর ঘরে যাব। আর মনের মধ্যে না সেই চিন্তাটা ঘুরছে, কাকিমার সাথে যেটা ডিসকাস হলো সেটা। কিন্তু আবার এইটাও মনে হচ্ছে উনি তো আমার মা হয়ে কি কোনো দিন ক্ষতি করবে? তাহলে আমার ভয় পাওয়ার দরকার নেই। এইটা ভেবে মনে একটু সাহস জুগিয়ে ঠাকুর ঘরে যাব। বিশ্বাস করবে না, আমাদের ঠাকুরঘরটা বেশি বড় না। আর আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম, বাড়ির সব জানলা দরজা সব বন্ধ ছিল। একটা বিড়াল কি একটা একটা ছোট পোকাও ঢুকতে পারবে না আমাদের বাড়িতে, এমনও জায়গা নেই কোনো জায়গা যে ফাঁকা যে ঢুকে যাবে। তো সেই টাইমে আমি ঠাকুর ঘরে গিয়ে দেখি আমার ঠাকুর ঘর পুরো লণ্ডভণ্ড, ঠাকুরের ছবিগুলো এদিক ওদিক পড়ে আছে। আমার হাত পা কাঁপতে শুরু হয়। সেই টাইমে আমার মাথায় যথেষ্ট চিন্তা আসতে থাকে। আমি ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের ছবিগুলোকে সিংহাসনে লাগাতে থাকি এবং যে চারিদিকে সিঁদুর মিঁদুর ফেলে দিয়েছে সেগুলো পরিষ্কার করছি। আমার অনবরত ফিল হচ্ছে ঠাকুর ঘরের যে দরজা, ওখানে দাঁড়িয়ে কেউ আমায় কন্টিনিউয়াসলি দেখে যাচ্ছে। আর আমি মনে হচ্ছে আমি পেছনে তাকাতে পারবো না, আমার এত ভয় লাগছে। আমি বুঝতে পারছি, ফিল করছি আমার পেছনে দাঁড়িয়ে আমাকে অনবরত কেউ দেখে যাচ্ছে আর খুব তীব্র চোখে দেখে যাচ্ছে। আমার হাত পা তখনও কাঁপছে, মনে ভয়। সেই টাইমটা আমি ঘামছি, আমাদের বাড়িতে পাখা চলছে তাও আমি ঘেমে যাচ্ছি অনবরত, কারণ আমি বুঝতে পারছি কিছু একটা দুর্ঘটনা আজকে ঘটতে পারে। আমি কোনো রকম ঠাকুরঘরটা গুছিয়ে পুজো দিতে শুরু করি। আর যখনই পুজো দেওয়ার পরে আমি কাসর ঘন্টা বাজাই, প্রচণ্ড মনে হচ্ছে কেউ আমার রুম থেকে কেউ একটা লাফাচ্ছে একতলায় গিয়ে। প্রচণ্ড একটা আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে ছাদের ওপরে কেউ লাফাচ্ছে একতলায়। আমার সারা শরীর কাটা দিচ্ছে, বুকের একদম হার্টবিট মনে হয় বেড়ে গেছে বিশাল, মনে হয় আজকে আমি মরেই যাবো এমন ব্যাপার, এতটা ভয় লাগছে আমার। একতলায় কেউ প্রচণ্ড লাফাচ্ছে, আমার জিনিসপত্র পড়ে যাওয়ার আওয়াজ পাচ্ছি। আমি কোনো রকম সন্ধ্যাটা দিয়ে আবার বাড়ি থেকে বেরিয়ে কাকিমার বাড়িতে যাই আর প্রচণ্ড কান্না করি কাকিমার কাছে যে এই ঘটছে। তো কাকিমা বলে তুই ওর বাড়ি যেতে হবে না, তুই এখানে বস, তোর বাবা আসলে তারপরে বাড়ি যাবি। 8টা 8:30 বাজে বাবা ফিরে দেখে ঘর পুরো অন্ধকার, তালা দেওয়া বাইরে। বাবা প্রচণ্ড ভয় পেয়ে যায়, যেহেতু মা এখন নেই, পুরো দায়িত্বটা বাবার উপরে ছিল। বাবা গাড়িটা রেখে কোনো রকম কাকিমার বাড়িতে এসে বলে ও কি আছে? তো কাকিমা বলে হ্যাঁ ও তো এখানেই আছে। তো বাবাকে দেখে আমি প্রচণ্ড ইমোশন হয়ে যাই এবং বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি। বাবাও আমাকে জড়িয়ে কেঁদে দেয়। তারপরে আমাকে জিজ্ঞেস করেছে কী হয়েছে মা, কাঁদছিস কেন? আমি তখন বাবাকে সব ঘটনা বলি। বাবা ঘরে নিয়ে যায় আমাকে, নিয়ে গিয়ে যখন পুরো গল্পটা শোনার পরে বাবা আমাকে বলে দেখ তোর মা কেন মারা গেছে, কিসের জন্য মারা গেছে সে তো আমি বলতে পারবো না, কিন্তু হতেও তো পারে না যে তোর মায়ের মরার ইচ্ছা ছিল না। দেখ তোর মা হয়তো এখানে থাকতে পারে, হয়তো তোর পেছন পেছন ঘুরতেও পারে, কিন্তু তোর কোনো ক্ষতি করবে না রে মা। তখন আমি কাকিমার কথাটা বাবাকে বলি। উনি বলে না না, তোর মা কোনোদিনই চাইবে না তোকে নিয়ে যেতে, কারণ তোর মা সুইসাইড করার পরে অনেক কষ্ট পাচ্ছে আমি জানি। একটা মানুষ যখন সুইসাইড করে না, তার কতটা কষ্ট সেটা তুই বুঝবি না রে। ঠিক আছে তুই গিয়ে ঘুমিয়ে পড়, কোনো অসুবিধা হবে আমি তো তোর পাশের রুমেই আছি, তুই আমাকে ডাকবি। তো ঠিক আছে আমি আমার রুমে শুতে যাই। সেই রাতটা এতটা ভয়ঙ্কর তোমরা শুনলে বুঝবে। আমি শোয়ার জন্য আমার রুমে যাই, গিয়ে দেখি আমার শোয়ার যে খাট, বেডের ওপরে একটা পুতুল থাকে, পুতুলটা একা একা দুলছে।
আমার সারা শরীর সেই টাইমে কাঁপতে শুরু করেছে। আমার মানে মাথা ব্যথা ঘুরছে সেই টাইমে দেখে। আমি যে বাইরে বেরাবো হঠাৎ করে না দাম করে একটা আওয়াজ হয় আর আমার দরজাটা বন্ধ হয়ে যায়, মনে হয় পেছন দিকেও লক করে দিল। আমি প্রচণ্ড চিৎকার করছি, বাবা বাবা বাবা, কিন্তু বাবা শুনতে পাচ্ছে না। মানে ছোট একটা আওয়াজ হলেও নিচে যেমন আওয়াজ যায়, কিন্তু আমি এত জোরে চিৎকার করছি বাবা নাকি শুনতে পায়নি। আমি চিৎকার করে যাচ্ছি বাবা 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 বলে, কিন্তু কোনো আওয়াজ ওই সাইড দিয়ে আসছে না। আমি বুঝতে পারলাম কিছু একটা ভুল হচ্ছে। আমি কোনো রকম বেডে গেলাম, গিয়ে একটা চাদর ছিল আমার মুখের মধ্যে চাপা দিলাম, দিয়ে কোনো রকম শুয়ে আছি। আমার সারা শরীর কাঁপছে, আমি চোখ বড় বড় হয়ে গেছে। আমি রাম নাম নিতে শুরু করি। হঠাৎ করে আমার বেডের পেছনে একটা জানলা ছিল, জানলার মধ্যে না প্রচণ্ড জোরে কেউ একটা ধাপ ধাপ করে বাড়িয়ে দিচ্ছে। আমি উঠে বসি, কাঁদতে শুরু করি আর চিৎকার করে বলি, মা মা আমাকে ছেড়ে দাও, তুমি আমার কাছে এসো না, আমার ভয় লাগছে তোমাকে, আমাকে আমাকে ছেড়ে দাও। আওয়াজটা বন্ধ হয়ে যায় 5 মিনিটের জন্য। আমি আবার শুই। হঠাৎ করে না একটা কান্নার মৃদু আওয়াজ আমার কানে ভাসতে থাকে। আস্তে আস্তে আওয়াজটা বাড়ছে। মনে হচ্ছে আমার পেছনে যে জানলাটা ছিল আমার মাথার সামনে, আমি জানলাটা দিয়ে দেখি আমাদের বাড়ির পেছনে একটা পেয়ারা গাছ ছিল। ওই পেয়ারা গাছের তলায় লাল সাদা শাড়ি পরে একটা বউ বসে রয়েছে। আর আমি দেখে বুঝতে পারছি ওটা আমার মা বসে রয়েছে ওখানে, আর খুব কাঁদছে হাউ হাউ করে। আমার মনে হচ্ছে আমি নিচে যাই, কিন্তু আমি যে নিচে যাব সেই সাহসটাও পাচ্ছি না। হঠাৎ করে মা আমার দিকে উপরের দিকে ঘুরে তাকালো। আমি দেখতে পেলাম মায়ের গলার মধ্যে স্পটলি একটা দাগ, আর মা আমার দিকে হাসতে শুরু করছে আর হামাগুড়ি দিয়ে দেয়াল বেয়ে আমার দিকে আসছে। আমি প্রচণ্ড জোরে একটা চিৎকার করি আর আমার দরজায় গিয়ে বাড়ি খাই। দরজা আবার বাড়ি দিতে শুরু করি, বাবা বাঁচাও বাবা বাঁচাও, মা আসছে বাবা বাঁচাও বলতে বলতে হঠাৎ করে দেখি জানলার মধ্যে একটা হাত পড়লো। হাতটা পুরো রক্তে ভরা। আমি বুঝতে পারছি ওটা আমার মায়ের হাত। আবার সেকেন্ড হাত একটা পড়লো। আস্তে আস্তে মাথাটা বেরালো। আমি আমার মাকে দেখতে পেলাম। মায়ের গলার মধ্যে একটা নীল স্পট হয়ে গেছে, এমন মরে যাওয়ার পরে মায়ের হয়েছিল, যখন মাকে নামানো হয়েছিল ওখান থেকে। আর মায়ের চোখগুলো প্রচণ্ড বড়। মা একটা হাসি দিল আর জানলা ভেদ করে হাত ঢুকিয়ে বলছে, আয় আমার সাথে চ, আমি যে বড় একা হয়ে গেছি রে মা, তোকে নিতে এসেছি, আয়। ওই আওয়াজ শুনে আমি ওখানে জ্ঞান হারাই। পরের দিন সকালবেলা বাবা দরজাটা খুলে দেখে আমি দরজার সামনে জ্ঞান হারিয়ে পড়ে রয়েছি। বাবা ভয় পেয়ে 3-4 জনকে ডাকে পাড়ার, সেখানে ওই কাকিমাও ছিল। উনি আমাকে চোখে মুখে জল দিয়ে কোনো রকম ওঠায়। আমি প্রচণ্ড কাঁদতে থাকি আর পুরো ঘটনা বলি। বাবা বলে, আজকে তো সানডে, আমি তো তোর সাথেই আছি, একটা কাজ কর, আজকে আমরা ওই মন্দিরে যাব, তোকে একটু ঝাড়িয়ে আনবো। আমার মনে হয় তোর মা মরে যাওয়ার দুঃখটা তুই সহ্য করতে পারছিস না, তুই তোর মাকে অনবরত ফিল করছিস। আমি বললাম, হতে পারে। গল্পটা এখানে শেষ হলে ঠিক ছিল, গল্পটা এখানেও শেষ হলো না। বাবা আর আমি দুপুরবেলা খাবো বলে একটু মাংস নিয়ে এসেছিলাম। আমার মুড যাতে ভালো হয়, বাবা এসে বলল, ভালো করে কষিয়ে রান্না কর, আমি স্নান করে এসে খাবো। আমি বললাম ঠিক আছে। আমি রান্না করছি, আর মাংসটা রান্না করার পরে আমি একটা আমাদের যে কিচেন ছিল, কিচেনের ওখানে রেখে আমি বাথরুমে যাই। বাবা স্নান করে বেরোয়, আমি স্নান করতে ঢুকি। বাবা টিভি দেখছে। সেই টাইমে বাবা নাকি আওয়াজ পায় আর কচর মচর করে শব্দ হচ্ছে। তখন ঠিক কটা বাজে, 1টা কি 2টো। বাবা বলে, কিরে মা, চান করে চলে এলি, কী হলো, আওয়াজ করছিস না কেন? বাবা কোনো আওয়াজ না পেয়ে হয়তো ভাবে চোর বা কেউ ঢুকলো নাকি ঘরের মধ্যে। বাবা আমার খুব সাহসী ছিলেন। উনি হেঁটে কিচেনের দিকে যায়, গিয়ে দেখে লাল সাদা শাড়ি পরে আমার মা 2 পা হাঁটু গেড়ে বসে মাংসের হাড় আর মাংস কচমচ করে খাচ্ছে। মায়ের 2 হাতে তরকারি মাখা, একদম চারিদিকে তরকারি ফেলে রয়েছে, আর একটা গোয়ানির শব্দ হচ্ছে খেতে খেতে, বাবা দেখে প্রচণ্ড ভয় পায় আর চিৎকার করে বলে, কি করতে এসছো এখানে? তোমার মেয়ে ভয় পাচ্ছে তোমার জন্য, বুঝতে পারছো না? চলে যাও, চলে যাও বলছি। মা
বাবার দিকে ঘুরে তাকায়, পুরো মাথাটা বেঁকিয়ে দেয় মা। বাবা প্রচণ্ড ভয় পেয়ে উল্টে পড়ে যায়। বাবা বলে আমার কাছে আসবে না, আসবে না। মা একটা হাসি দেয় আর লাফ দিয়ে পড়ে, আর দু পায়ে বাবার দিকে যাচ্ছে। আর বাবা অনবরত বলে যাচ্ছে, তোমাকে কেউ মরে যেতে বলেনি, তুমি নিজের ইচ্ছায় গেছিলে, চলে যাও আমাদের জীবন থেকে, তোমার মেয়ে এখনো ছোট, চলে যাও। বলার সঙ্গে সঙ্গে মা প্রচণ্ড জোরে লাফ দেয় বাবার গায়ে, আর বাবা প্রচণ্ড একটা চিৎকার করে। আর আমি চিৎকার শুনে বাথরুম থেকে বেরিয়ে দেখি বাবা জ্ঞান হারিয়ে পড়েই রয়েছে, আর বাবার মাথা ফেটে গল গল করে রক্ত পড়ছে। আমি ভয়তে পাড়ার 2-3 জনকে তাড়াতাড়ি করে ডাকি, তারা তাড়াতাড়ি বাবাকে তুলে হসপিটালে নিয়ে যায়। বাবার মাথায় 3খানা সেলাই পড়ে। ডাক্তার বলে উনি কি অ্যাক্সিডেন্ট করেছে, বা কোথাও কি বাড়ি টাড়ি কেউ দিয়ে দিয়েছে নাকি কেউ বাস দিয়ে মেরে ফাটিয়ে দিয়েছে, এরম কোশ্চেন আসে। তার মানে ভাবো কেরম আঘাত করা হয়েছে মাথার মধ্যে। বাবাকে বাড়ি নিয়ে আসি, বাবার মাথাতেও তখন চিন্তা ঢুকে যায় আমাকে নিয়ে, কারণ সারাটা দিন আমি বাড়িতে একা থাকি। কালকে বাবা আমাকে সকালবেলা ওই রকম অবস্থায় পেল, আবার সেদিনই বাবার উপরে মা এরকম অ্যাটাক করলো। আমাদের যে ঠাকুরবাড়ি যাওয়ার কথা, আমাকে ঝাড়ানোর কথা, এত বড় ইনসিডেন্টের পরে আমরা আর কেউ যাই না। সেদিন বাবা বলে, তুই আর ওপরে শুস না আজকে, তুই একটা কাজ কর, কাকিমার বাড়িতে গিয়ে শো, আমি এখানে একা শুয়ে নেব। কিন্তু মাকে হারিয়ে ফেলেছি, তারপরে বাবার সাথে যেটা ঘটছে, তারপরে আমিও রিস্ক না নিয়ে বলি, না একটা কাজ করো, আজকে একসাথেই শুই। বাবা বললো ঠিক আছে, তাহলে তুই আমার ঘরে শো, আমি নিচে শুয়ে পড়ছি। তো আমি খাটের ওপরে শুয়ে রয়েছি, বাবা নিচে শুয়ে রয়েছে। হঠাৎ করে না একটা পায়ের শব্দ আমাদের দরজার বাইরে দিয়ে অনবরত হাঁটছে, অনবরত। মানে আমাদের যে দরজাটা রয়েছে, দরজাটা লক করে দিয়েছি আমরা, দরজার বাইরে দিয়ে অনবরত মনে হচ্ছে কেউ একটা ক্রস করছে। বাবা তখনও জেগেছিল। বাবা বলছে চুপ, কোনো আওয়াজ করবি না, শুয়ে থাক, কোনো পাত্তা দিবি না। আমি বাবার কথা মতো শুয়ে থাকলাম। ঠিক ঘুমটা আমার এসে গেছে। আমি ঘুমে দেখছি স্বপ্নের মধ্যে মা আমাদের রাস্তা তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, আর আমাকে বলছে, কী রে আমাকে ভুলে গেলি? ছোটোবেলা থেকে তোকে এত কষ্টে মানুষ করলাম, যা চাইছিস তাই দিয়েছি, এত ভালোবেসেছি তোকে, আজ যে আমি বড় একা, এখানে অনেক অন্ধকার জানিস, আমি কাউকে পাচ্ছি না তোদের, আমি শেষ হয়ে যাচ্ছি, মনে মনে শেষ হয়ে যাচ্ছি। তারপরে আমাকে মরে যাওয়ার কারণটাও বলে, সেটা আমি প্রাইভেসির জন্য এখানে বললাম না। দেন মা যখন বলে যে আমাকে নিয়ে যা, আমার কি হলো আমি জানি না। আমি ঘুম থেকে উঠে পড়ি, উঠে দরজাটা খুলি, কিন্তু আমার ভাগ্য হয়তো সেদিন ভালো ছিল, দরজা খোলার আওয়াজে বাবা উঠে যায়। বাবা উঠে আমার হাত টেনে বলে, কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? আমি বাবাকে বলি, মা দাঁড়িয়ে রয়েছে বাইরে, আমি মাকে আনতে যাচ্ছি। বাবা বলে, কেউ নেই, কেউ নেই। বাবা আমাকে ঘরে এনে তাড়াতাড়ি করে দরজা আটকায়, কিন্তু আমাকে ধরে রাখাটা না খুব মুশকিল হয়ে যাচ্ছিলো। মানে আমি এদিক ওদিক হাত ছিটকাচ্ছি, আমি মানে ছাড়বো না, আমি বাইরে যাবই। বাবা একটা আমাকে কষিয়ে চট দেয়, আমার জ্ঞান ফেরে। আমি বলি, কী হয়েছে আমার? বাবা বলে, কিচ্ছু না, তুই শুয়ে পড়, তুই শুয়ে পড়। বাবা আমার গায়ে কম্বলটা ঢাকা দিয়ে দেয়, বাবা আবার শুয়ে পড়ে। হঠাৎ করে না একটা আওয়াজ আমরা দুজনে শুনতে পাই, প্রচণ্ড জোরে কেউ ঘরের বাইরে একদম দরজার সামনে বসে কাঁদছে, আর দরজার মধ্যে না দাম দাম করে বাড়ি দিচ্ছে, মনে হচ্ছে নিজের মাথা ঠুকছে বা হাত দিয়ে ঘুষি ঘুষি মারছে দরজায়। বাবা বলে, কোনো আওয়াজ করবি না, কোনো আওয়াজ করবি না, একদম চুপ, একদম চুপ, ও বাইরেই বসে রয়েছে, একদম চুপ। ওই রাতটা যে আমরা কিভাবে কাটিয়েছি সেটা বলে বোঝানোর মতো না। আমরা ফিল করছি আমাদের রুমে কেউ ঢুকে আমার আর বাবার দিকে অনবরত তাকিয়ে রয়েছে, আর বাবা আর আমি চোখ বন্ধ করে নিজেদের হাত মুঠ করে শুয়ে আছি। তারপরে কিছুক্ষণ পরে মনে হচ্ছে আমাদের পেছনের যে পেয়ারা গাছ, ওটা প্রচণ্ড জোরে নড়ছে। আবার কোনো সময় মনে হচ্ছে ছাদের উপরে কেউ লাফালাফি করছে প্রচণ্ড জোরে। তো এগুলো হওয়ার পরে ভোর হলো, বাবা সেদিন অফিস যায়নি। বাবা কোনো কথা না বলে আমাকে বলছে, ওঠ চল বেরাবো। আমি বলছি, কোথায় যাবে এত সকালে? বাবা বললো, কোনো কথা বলিস না, চল না মার্কেটে যাবো। বলে একটা ব্যাগ নিয়ে আমাকে গাড়িতে বসালো, বসিয়ে আমি বলছি, মার্কেট তো ওদিকে, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? বলছে চ না বলে আমাকে একটা মন্দিরের সামনে দাঁড় করলো। আর বাবা সিধা গিয়ে মন্দিরের যে ঠাকুর মশাই, তখন কটা বাজে, 9টা বাজে, সবে উনি ঘুম থেকে উঠেছেন,
ওনার পায়ে পড়ে যায়। বাবা সব ওনাকে খুলে বলে কাঁদতে কাঁদতে। আর এটাও বলে, দেখো আমার মেয়ে একা থাকে বাড়িতে, ওর কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাব, আমাকে বাঁচিয়ে নিন আপনি। উনি বলে, দেখো এটা তো এইভাবে হবে না, তোমরা যা সাংঘাতিক কথা বলছো এইটা এইভাবে কাটবে না। একটা কাজ করো, আজকে হচ্ছে তোমাদের বৃহস্পতিবার, লক্ষ্মীবার, আজকে কিচ্ছু হবে না এইসব কাজ। একটা কাজ করো, আমি শনিবার তোমাদের বাড়িতে যাব, গিয়ে তারপরে ডিসিশন নেব। আমরা বললাম ঠিক আছে। কিন্তু বিশ্বাস করবে নাকি জানি না, বৃহস্পতিবার যে আমরা ওনার কাছে গেছি শুধু আমি আর বাবা জানতাম। আমরা ঘরে ঢুকলাম, ঢুকে দেখছি রান্নাঘরের জিনিস, চাল, তারপরে যে রান্নাঘরের বাটি ঘটি সব এদিক ওদিক পড়ে রয়েছে। আর প্রচণ্ড ওই সেই সকালবেলা কটা বাজে, 9টা-10টা, একটা আওয়াজ আমার আর বাবার কানে ভেসে আসছে, কোথায় গেছিলি? হ্যাঁ কোথায় গেছিলি? হ্যাঁ ঠাকুরমশাই আমায় তাড়াবি, আমার বাড়ি থেকে আমায় তাড়াবি। বাবা আমার হাতটা ধরে বাইরে আসা, জেঠিমার বাড়িতে যায়, জেঠিমার কাছে গিয়ে বলে এই ব্যাপার। তো জেঠিমার যে হাজব্যান্ড ছিল, মানে আমাদের কাকিমার যে হাজব্যান্ড ছিল আমাদের কাকু, উনি এসে আমাকে বলে যে একটা কাজ কর, তোরা আমার সাথে আবার ঠাকুরমশাইয়ের কাছে চ। ঠাকুরমশাইয়ের গিয়ে উনি রিকোয়েস্ট করে, ওনার সাথে ঠাকুরমশাইয়ের খুব ভালো সম্পর্ক ছিল। উনি বলে দেখুন এই ব্যাপার ঘটছে। তখন ঠাকুরমশাই বলে ঠিক আছে আমি একটু ম্যানেজ করছি, আজকে তো কোনো কাজ হবে না, আজকে সন্ধ্যাবেলা আমি তোদের বাড়িতে যাব, তারপরে দেখছি। তো ততক্ষণ আমরা যে কাকিমার বাড়িতেই ছিলাম, খাওয়া দাওয়া সব ওনার বাড়িতেই আমরা করেছি। তারপর ঠিক 6টা বাজে ঠাকুরমশাই ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ঠাকুরমশাই বলে এ যে খুব শক্তিশালী, আত্মহত্যা করেছে কি? তখনও কিন্তু আমরা ওনাকে বলিনি আমাদের মা আত্মহত্যা করে মারা গেছে, আমরা জাস্ট বলেছিলাম মা মারা যাওয়ার পরে এই ঘটছে। আমার বাবা বলে হ্যাঁ, বলে ঠিক আছে চ, বলে একদম আমাদের ঘরের মিডিলে বসে একটা চরকি কেটে একটা রুমে যায়, রান্নাঘরে, যেখানে মা সুইসাইড করেছিল। মা ঠিক যে রডে গলায় দড়ি দিয়েছিল সেই রডের নিচে একটা গোল মতো একটা চক দিয়ে চরকি বানায়, গোল করে একটা চরকি বানায়, ওইটার মধ্যে একটা স্টার আঁকে, আর ওইটার মধ্যে একটা সিঁদুরের কৌটো রেখে দেয়। এসে আমাকে বলে তোর মায়ের কোনো জিনিস আছে তোর কাছে? আমি বলি হ্যাঁ অনেকগুলো কাপড় আছে। তোর মা মরে যাওয়ার আগে যে শাড়িটা পরেছিল সেটা আছে? আমি বললাম না, ওটা তো আমি জ্বালিয়ে দিয়েছিলাম। বললো ঠিক আছে, তার আগের দিন কী পরেছিল? তখন আমি বললাম যে আমার মা প্রত্যেক দিন স্নান করে ড্রেস চেঞ্জ করে তারপরে পুজো দেয়, তো আমার মা সেই দিনই যে জামাটা পরেছিল স্নান করার আগে সেটা আছে। বললো সেই কাপড়টা নিয়ে আয়। আমি নিয়ে আসলাম, উনি কাপড়ের একটা টুকরো ছিঁড়ে একটা মন্ত্র পড়ে ওটার মধ্যে একটা ছোট্ট করে একটা তাগা দিয়ে আমার হাতে বাঁধলো, বেঁধে বলল একটা প্রদীপ জ্বালিয়ে আমার হাতে দিল, দিয়ে কিছু মন্ত্র বলল ওই ঘরে যাবি, ভয় পাবি না। ঘরে গিয়ে যদি দেখিস ওই গোল চকরিটার মধ্যে গোল চকরি আর নেই, একটা সাইড কেউ চেটে খেয়ে নিয়েছে চকটা, তাহলে এসে আমায় বলবি। আর হ্যাঁ, কোনো ভয় পাবি না, গিয়ে ওই প্রদীপটা নিচে রেখে চলে আসবি, তোর কোনো ক্ষতি করতে পারবে না, হয়তো যদি তোর সামনেও দাঁড়িয়ে থাকে তাও কোনো ক্ষতি করবে না, তুই যা আমি আছি। আমার সারা শরীর ভয় আমি এক পা করে ফেলছি। রান্নাঘরটা খোলার সঙ্গে সঙ্গে আমি দেখলাম গোল যে চক দিয়ে চরকিটা বানিয়েছে মাঝখানে স্টার, ওইটার একটা দিক পুরোই নেই, কেউ একটা খেয়ে নিয়েছে চেটে। আমি প্রদীপটা রাখলাম নিচু হয়ে, রাখার পরে আমি যেই তাকালাম আমার সামনে আমি দুটো পা দেখতে পাচ্ছি, পুরো পায়ের মধ্যে আলতা, যেমন আমার মা পড়েছিল সেদিন সকালবেলা। আমি আস্তে আস্তে উঠছি, দেখছি সেই লাল সাদা পেরে শাড়ি, আর আমার মা আমার সামনে খুব রেগে তাকিয়ে রয়েছে, চুল ফুল একদম খোলা, নীল দাগ গলায়, আমার দিকে রেগে থাকে। আমি পাগলের মতো একটা চিৎকার করে বাবা গো বলে আমি দরজার মধ্যে বাড়ি খাই, খেয়ে বাইরে দৌড়ে বেরাই। ঠাকুরমশাই বলে কী হয়েছে, তোকে বললাম না ভয় পাবি না। আমি বললাম মা দাঁড়িয়ে রয়েছে সামনে, হ্যাঁ আমি কিছু বুঝতে পারছি, খুব রেগে রয়েছে। ঠাকুরমশাই বলে শান্ত হও, কিচ্ছু হবে না, ওইটা কি আছে না গেছে? আমি বললাম অর্ধেকটা খেয়ে নিয়েছে। তখন উনি বলে ওর মার শক্তি খুব বেড়ে গেছে, উনি একজনকে নিয়ে যাবেই। তখন বাবা অনেক রিকোয়েস্ট করে উনি বলল ঠিক আছে, আর পুজো দিতে হবে কালকে, কিন্তু পুজোর পরেও অনেক প্রসেস আছে, সেটাও কমপ্লিট করতে হবে।
বাবা বললো আমরা সব করতে রাজি। তো কোনো রকম একটা পুজোর আয়োজন করা হয়, কিন্তু সেই শনিবার আমরা বাড়িতে থাকতে পারি না। আমার কাকিমার বাড়িতে আমরা থাকি, মানে পাশের বাড়ি, আমাদের খুব হেল্প করে। আমি আর আমার বাবা ওইখানেই থাকি। ওইখানে থাকাকালীনও মনে হচ্ছে কেউ একটা দেখছে, খুব খারাপ জিনিসগুলো আমার সাথে ঘটছিল। তারপরে আমার বাড়িতে পুজোর আয়োজন করা হয়, বেলগাছিয়ার অনেকে আসে, আমরা সবাইকে ইনভাইট করি। তো প্রচণ্ড বড় একটা আগুনের স্তূপ বানানো হয়, আগুনে ঘি ঢালা হচ্ছে, আগুনটা অনেক উঁচু অবধি উঠছে, অনেক মন্ত্রতন্ত্র পড়ে সেই রাতে ঠাকুরমশাই বলে তোর মায়ের যা যা জিনিস আছে সেই রাতে যেটা পড়েছিল ওটা স্পেশালি নিয়ে গঙ্গায় চল আমাদের সাথে। ওই রাতে গঙ্গায় যাচ্ছি। তো ঠাকুরমশাই যেতে যেতে আমাকে বলেছে দেখ বাধা পাবি, কিন্তু বাধা কিন্তু এড়িয়ে যেতে হবে, তবেই বাঁচতে পারবি। তো আমরা এখন যাচ্ছিলাম না, আমরা একটা 4 হুইলার ভাড়া করেছিলাম। আমাদের গাড়ির সামনে একটা বিশাল জোরে একটা বড় বট গাছ পড়ে যায়, কোনো ঝড় নেই, কোনো কিছু নেই। আমরা সেই মুহূর্তে বট গাছটা না তুলতে পেরে বাবা বলে হেঁটে চ, কিচ্ছু হবে না। আমরা গাড়ি থেকে নেমে একটা অটো ধরি, অটো ধরে যাই। অটো ধরে গঙ্গায় যাওয়ার সময় না প্রচণ্ড জোরে একটা ঝড় উঠছে, আর মনে হচ্ছে জলের স্রোত বেড়ে আসছে। বাবা একদিকে ঠাকুরমশাইয়ের একজন শিষ্য আমার হাত ধরে রয়েছে, আমি ওটা ভাসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা প্রচণ্ড জোরে ঝড় ওঠে, আর একটা চিৎকার আমার কানে ভেসে ওঠে। আমি বুঝতে পারি যে সব শেষ হয়ে গেল, মা আর আসবে না। আমি ঘরে গিয়ে না কিরকম একটা হালকা হালকা ফিল করি, যে শরীরটা হালকা হয়ে গেছে। দেন আমার সাথে কিছু ঘটে না এটা আমি বলবো না, আমি তারপরেও ফিল করছিলাম যে কেউ একটা আমাকে দেখছে, আমার ঘরে কেউ ঘুরছে, বাট সেই যে ভয় জিনিসটা ছিল না। হ্যাঁ, আমি কিছুদিনের জন্য আমার দাদু বাড়ি চলে যাই শিয়ালদাতে, ওখানে আমি থাকি। 2-3 মাস পরে ফিরে আসি, ততদিন বাবা ছিল, সব কিছু নর্মাল হয়ে যায়। আর এখন মাঝে সাঝে স্বপ্নে দেখি মাকে, আর এরম দেখা হয় না। ব্যাস এটাই ছিল আমার লাইফে ঘটা সেই টাইমের একটা গল্প। থ্যাংক ইউ যদি পড়ে শোনাও, আর তোমার শ্রোতাদের আশা করি আমার গল্প ভালো লাগবে। আরও এরম গল্প আছে আমার কাছে, অনেক শোনা গল্প, তুমি চাইলে পাঠাতে পারি। থ্যাংক ইউ। প্রথমে বলি ভাই, এই গল্পটা যথেষ্ট বড়, আর ও মানে এই ম্যাডাম মানে এই দিদি যাই বলি, এ যে গল্পটা বললো না, সেটা যদি তোমরা হেডফোন লাগিয়ে শোনো আর গল্পটা ফিল করো না, আমি এতটুকু বলতে পারি ভয় পেতে বাধ্য। আমি যখন গল্পটা রেকর্ড করছি, এটা সিরিয়াসলি বলছি, আমার নিজের গায়ে কাঁটা দিচ্ছিল। জাস্ট কিছু কিছু মুহূর্ত যেগুলো আমি ফিল করছিলাম যে হ্যাঁ এটাও হতে পারে, এটাও একটা মানুষ হয়ে এসছে, ভালোবাসার মানুষটা সুইসাইড করার পরে একা হয়ে গেছে, সে এখন আমাকে নিতে এসছে। তো জিনিসগুলো যথেষ্ট হরেবল ছিল। গল্পটা আমার খুব ভালো লেগেছে, যদি তোমাদেরও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে বন্ধুদের ভয় পাইয়ে দাও, কমেন্ট করে জানিও কীরম লাগলো, লাইক করে আমার ভরসা বাড়িয়ে দাও, সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাও। আজকের জন্য এইটুকু, আবার ভয় পাওয়াতে নতুন কোনো গল্প নিয়ে ফিরে আসবো তোমাদের সাথে। আজকের জন্য এইটুকু, টাটা।